কলকাতা শহর, যেখানে রাত নামলেই আলো জ্বলে। না, শুধু রাস্তার আলো নয়, জ্বলে ওঠে অপরাধ জগতের অন্ধকার মুখগুলো। সেই অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু সত্য যেগুলোকে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটা নিঃশ্বাসে। কলকাতা যখন ড্রাগ সিন্ডিকেট আর একের পর এক রহস্যময় খুনে জর্জরিত এক অস্থির সময় পার করছিল, পুলিশ শত চেষ্টা করেও খুঁজে পাচ্ছিল না অপরাধীদের কোনো কুলকিনারা। ঠিক তখনই আবির্ভাব ঘটে এক সত্যান্বেষী, যে উন্মোচন করে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা। হ্যাঁ, বলছি কিংবদন্তি গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর কথা। আজকের গল্পটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প সত্যান্বেষী আর অর্থনর্থমের অবলম্বনে নির্মিত। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা একটা মদের বারের ভিতরের দৃশ্য দেখতে পাই। বারের ভেতরে চলছে জমজমাট জুয়ার আসর। এখানে আমরা অশ্বিনী নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। নেশাগ্রস্ত অশ্বিনী খুব বাজেভাবে জুয়ার খেলায় হেরে যায়। তার সাথীদের কথাবার্তায় বোঝা যায় এই অশ্বিনী বরাবরই জুয়ার খেলায় হেরে যায়। সবকিছু হারিয়ে সে হতাশ হয়ে বার থেকে বেরিয়ে যেতে শুরু করে। ওই সময় এক রহস্যময় ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। ওই রহস্যময় ব্যক্তি হন্তদন্ত হয়ে বারের ভেতরে প্রবেশ করে। সেখানকার এক লোককে সে এক প্যাকেট ড্রাগ দেয়। বিনিময়ে ওই লোকটা ওই রহস্যময় ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা দেয়। টাকা নিয়ে লোকটা অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে দ্রুত যাচ্ছিল, কিন্তু একটা গলির ভেতরে ঢুকতেই হঠাৎ কেউ একজন পেছন থেকে তার উপর আক্রমণ করে। লোকটাকে নৃশংসভাবে হত্যা করে খুনি দ্রুত পালিয়ে যায়। পড়ে থাকে রহস্যময় সেই ব্যক্তির রক্তাক্ত নিথর দেহ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় তার হাতে থাকা ওই টাকাগুলো। এরপরের দৃশ্যে আমরা একজন মিনিস্টারকে দেখতে পাই। কলকাতায় বেড়ে ওঠা ড্রাগ সিন্ডিকেট নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল সে। তাই এই ব্যাপারে কথা বলার জন্য মিনিস্টার পুলিশ কমিশনারকে ডেকে পাঠায়। মিনিস্টার কমিশনারের সঙ্গে অনেক রাগারাগি করে, কারণ পুলিশের নাকের ডগায় অপরাধীরা অপরাধ করে যাচ্ছে। শহরে ড্রাগ স্মাগলিং এর পাশাপাশি চুরি, ছিনতাই, খুন সব অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। কমিশনার মিনিস্টারকে আশ্বস্ত করে বলে পুলিশ ডিপার্টমেন্ট সর্বোচ্চ চেষ্টা করছে অপরাধ দমন করতে, কিন্তু মিনিস্টার ভরসা পায় না। সে কমিশনারকে 1 মাসের সময় দিয়ে বলে এই 1 মাসের মধ্যে শহর থেকে সমস্ত অপরাধ দূর করে ফেলতে, কারণ 1 মাস পরেই প্রাইম মিনিস্টার নির্বাচনী প্রচারণার জন্য কলকাতায় আসবে। এরপরের দৃশ্যে আমরা অতুল নামের এক ব্যক্তিকে দেখতে পাই। মেজবাড়ি খোঁজার জন্য অতুল রিকশায় করে অলিগলি ঘুরে বেড়াচ্ছে। ওই সময় সে খেয়াল করে দেওয়ালে পোস্টার লাগানোর অপরাধে পুলিশ এক স্টুডেন্টকে মারধর করছে। অতুল রিকশা থামিয়ে পুলিশকে বলে, ওরা স্টুডেন্ট মানুষ, কিছু হয়ে গেলে স্টুডেন্টরা আন্দোলন শুরু করবে, তখন আপনাদেরই সময় নষ্ট হবে, তার থেকে ভালো ছেড়ে দিন। অতুলের কথা শুনে পুলিশ সদস্য এই স্টুডেন্টকে ছেড়ে দেয়। স্টুডেন্টও দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর আমরা অনুকূল হাজরা নামের এক আয়ুর্বেদিক ডাক্তারকে দেখতে পাই। অনুকূল ওই এলাকায় অনেক জনপ্রিয় একজন ডক্টর। কখনো অল্প টাকায় আবার কখনো বিনা টাকায় ভালো চিকিৎসা দেওয়ার জন্য তার খুব সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এক কথায় একজন ভালো ডক্টর হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষও এই অনুকূল। ডক্টর অনুকূল তার বাড়িটাকে মেস বাড়ি হিসেবে ভাড়া দিয়েছে। অনেক মানুষ থাকে সেখানে। তাদের একজন হচ্ছে অজিত। অজিত একজন সাহিত্যিক, লেখালেখি করেই দিন কেটে যায় তার। যদিও আয়ুর্বেদিক চিকিৎসার উপর অজিতের তেমন একটা ভরসা নেই, কিন্তু ডাক্তারের চেম্বারে বসে সময় কাটাতে বেশ ভালোই লাগে তার, কারণ ডক্টরের চেম্বারে প্রতিদিন বিভিন্ন ধরনের মানুষ আসে চিকিৎসা নিতে। ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হতে ভালো লাগে অজিতের। আজও অজিত ডক্টরের চেম্বারে বসেই সময় কাটাচ্ছিল। ওই সময় অতুল সেখানে এসে উপস্থিত হয়। অতুল ডক্টরকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি অল্প কিছুদিন থাকার জন্য একটা মেস খুঁজছিলাম। এলাকার সবাই আপনাদের মেসবাড়ির নামই বলল, একটা ঘর খালি হবে? ডক্টর ক্ষমা চেয়ে বলে, এই মুহূর্তে কোনো ঘর খালি নেই, আপনি বরং পাশের গলিতে খোঁজ করুন, পেয়ে যাবেন। অতুল হতাশ হয়ে বলে, আমি আসলে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি, হাতে খুব বেশি টাকা নেই যে হোটেলে থাকবো, আমার জন্য কি একেবারেই কোনো ব্যবস্থা করা যায় না? ডক্টর বিনয়ের সঙ্গে জানায় তার কিছুই করার নেই, পাশের গলিতেই খুঁজতে হবে। অতুলের হতাশা দেখে অজিতের মায়া হয়। অজিত বলে, আপনি না হয় কিছুদিন আমার ঘরেই থাকুন, চাকরি পেয়ে গেলে তারপর একটা ব্যবস্থা করে নেবেন। অতুল এতে অনেক খুশি হয়ে যায়। অজিত ডক্টরকে জিজ্ঞেস করে তার কোনো আপত্তি আছে কিনা। ডক্টর বলে, আপনি রুম শেয়ার করতে পারলে আমার কোনো আপত্তি নেই, তবে আপনার লাভ হবে, রুম ভাড়া ভাগাভাগি করে দিতে পারবেন। এটা শুনে অজিতও খুব খুশি হয়, কারণ এখন তার ভাড়ার টাকা অর্ধেকটা বেঁচে যাবে। অজিত অতুলকে নিয়ে নিজের ঘরে যায়। যাওয়ার সময় অতুল খেয়াল করে দুজন লোক মাথায় বস্তা নিয়ে বাড়িতে ঢুকছে। অজিত জানায় এগুলো ডক্টরের ওষুধের কাঁচামাল।
এরপর অজিতের রুম পর্যন্ত যেতে যেতে অজিতের দুজন প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে যায় অতুলের। অজিত দুজনের সঙ্গেই অতুলের পরিচয় করিয়ে দেয়। এদের একজন হলো অশ্বিনী, যাকে আমরা মদের বারে জুয়া খেলতে দেখেছি। সে অশ্বিনী খুব তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। আর একজনের নাম হচ্ছে ঘনশ্যাম। সে মনের আনন্দে খুর দিয়ে দাড়ি শেভ করছিল। এরপর ঘরে পৌঁছতেই অজিত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। লেখক মানুষ হওয়ায় পুরো ঘরে একেবারে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সে। তাই সে দ্রুত নিজের ঘরটা পরিষ্কার করে ফেলে। অতুল অজিতের ঘরটা ঘুরে ঘুরে দেখে। জানালা দিয়ে তাকাতেই সে একটু চমকে ওঠে। জানালার পাশের রাস্তায় ডেড বডির অবস্থানের চিহ্ন আঁকা। অজিত বলে, 3 দিন আগে এখানে একটা মার্ডার হয়েছে, এটা তারই বডির চিহ্ন। এরপর অজিত রহস্যময়ভাবে হেসে বলে, কয়েকদিন যাক, তারপর মনে হবে এই বাড়িতে না উঠে পাশের গলিতে থাকলে মনে হয় ভালো হতো। অতুল তার কথার অর্থটা বুঝতে পারে না। রাতের বেলা অজিত অতুলকে ডাইনিং রুমে নিয়ে যায়। সেখানে মেসবাড়ির ওয়ার্ডেনরা একসঙ্গে কার্ড খেলছিল। অজিত সবার সঙ্গে অতুলের পরিচয় করিয়ে দেয়। এখানে অতুল ওই স্টুডেন্ট ছেলেটাকেও দেখতে পায়, যাকে সে পুলিশের হাত থেকে বাঁচিয়েছে। অতুলও সবার সঙ্গে কার্ড খেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যে অতুল বুঝে যায় এই মেসের সবাই অনেক মিলেমিশে থাকে, সবার মধ্যে সম্পর্ক অনেক ভালো। রাতের বেলা অতুল অজিতের কাছ থেকে মেসের সবার পেশা সম্পর্কে জেনে নেয়। সবার ব্যাপারে বলার পর অজিত নিজের ব্যাপারে বলতেই যাবে, তখনই অতুল বলে ওঠে, তুমি তো সাহিত্যিক। ঘরের ভেতরে ছড়ানো ছিটানো কাগজ আর হাতে কালির দাগ দেখেই বোঝা যায় তোমার পেশা লেখালেখি করা। অতুলের ট্যালেন্ট দেখে অবাক হয়ে যায় অজিত। এরপর অতুল জিজ্ঞেস করে, তোমার বাড়ি তো মনে হয় কলকাতাতেই, তাহলে মেসে থাকো কেন? অজিত বলে, একটা থ্রিলার গল্প লেখার জন্য এখানে এসেছিলাম, কিন্তু 6 মাস হয়ে গেল এখনো কিছুই লিখতে পারিনি। যদিও এই এলাকায় থ্রিলার অভাব নেই, আমি আসার পর থেকে 3টা খুন আর চুরি ছিনতাই অনেক কিছু ঘটে গেছে। থ্রিলার অভাব না থাকলেও প্লটের অভাবে কিছু লেখা হচ্ছে না। থ্রিলার গল্প লিখতে হলে তো রহস্যের সমাধানও করতে হবে। তাই ভাবছি এসব লেখালেখি বাদ দিয়ে দেব। একটা নাম করা নিউজ পেপারে রিপোর্টারের চাকরি পেয়েছি, এখন থেকে চাকরি করব। গল্পগুজব শেষে অজিত ঘুমিয়ে পড়ে, কিন্তু অতুল ঘুমাতে পারে না। কোনো একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত ছিল সে। গভীর রাতে জানালার দিকে তাকাতেই অতুল খেয়াল করে অশ্বিনী বাইরে থেকে মেসে ঢুকছে। এর কিছুক্ষণ পরেই অতুল নিচতলায় কথার আওয়াজ শুনতে পায়। কি কথা হচ্ছে স্পষ্ট শোনার জন্য সে মেঝেতে কান লাগায়। ওই সময় অজিতের ঘুম ভেঙে যায়। অতুলকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে অজিত অবাক হয়ে যায়। এরপর সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলে দেখতে পায় অশ্বিনী আর ঘনশ্যাম মধ্যরাতে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে। অশ্বিনী ঘনশ্যামের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যেগুলো সে সময় মতো শোধ না করায় ঘনশ্যাম অশ্বিনীর সঙ্গে রাগারাগি করছিল। তবে অজিত তাদের কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সকালে বাড়ির কাজের লোকের চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে যায়। অশ্বিনী নিজের ঘরের দরজা খুলছে না বলে চিৎকার করে সবাইকে ডাকছে কাজের লোক। অনেক ডাকাডাকের পরেও যখন অশ্বিনী দরজা না খোলে, তখন অতুল আর অজিত গিয়ে দরজাটা ভেঙে ফেলে। ভেতরে ঢুকতেই সবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার অবস্থা হয়, কারণ মেঝেতে অশ্বিনীর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে আর তার হাতে একটা ধারালো খুর। এ পর্যায়ে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অতুল আসলে চাকরির সন্ধানে আসা কোনো সাধারণ যুবক নয়। সে আসলে নিজের পরিচয় গোপন করে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই মেসবাড়িতে উঠেছে। অতুল আসলে কিংবদন্তি গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। যদিও ব্যোমকেশ নিজেকে গোয়েন্দা বলতে নারাজ, সে নিজেকে সত্যান্বেষী বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যাই হোক, এখানে আমরা জানতে পারি ব্যোমকেশকে এই বিশেষ কাজে পাঠিয়েছে পুলিশ কমিশনার নিজেই। মূলত শহরে মাথাচাড়া দিয়ে ওঠা ড্রাগ সিন্ডিকেটের শেকড় খুঁজতে কমিশনার ব্যোমকেশের সহযোগিতা চেয়েছে। আর কমিশনারের কথা মতো ব্যোমকেশ কিছুদিন আগেই বর্ডার থেকে ঘুরে এসেছে। ব্যোমকেশ জানতে পেরেছে চায়না ইন্ডিয়া যুদ্ধের পর ড্রাগ স্মাগলিং এর রাস্তা বদলে গেছে। এখন ড্রাগ আর লাদাখ কিংবা সিকিম হয়ে ইন্ডিয়াতে আসে না। ড্রাগ এখন চীনের ইউনান থেকে প্রথমে বার্মায় যায়, এরপর ম্যান্ডেলি হয়ে রঙ্গুন যায়, সেখান থেকে নদী পথে ঢোকে পূর্ব পাকিস্তানে, তারপর বর্ডার পেরিয়ে ঢোকে কলকাতায়। ইতিমধ্যে ব্যোমকেশ বর্ডার সিকিউরিটিকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিয়েছে, তারা যথাযথ ব্যবস্থাও নেবে। কিন্তু এতদিনে শহরে যে পরিমাণ হিরোইন ঢুকেছে তাতে যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে। কমিশনার জানায় কিছুদিন আগে আর একজন ইনফর্মার খুন হয়েছে। সম্ভবত সে ড্রাগ মাফিয়া চক্রের কোনো ইনফরমেশন জোগাড় করে ফেলেছিল, যার কারণে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাই কমিশনার ব্যোমকেশকে ডেকেছে এই ইনফরমারের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে। তার হত্যাকারীকে খুঁজে পেলে ড্রাগ মাফিয়াদের মূল হোতাকেও খুঁজে বের করা সহজ হবে। তাই ব্যোমকেশ ওই ইনফরমারের মৃত্যুর রহস্য খুঁজতে খুঁজতেই উঠে এসেছে এই মেস বাড়িতে। এদিকে প্রেজেন্ট টাইমে অশ্বিনীর ডেড বডি দেখার পর সবাই পুলিশে খবর দেয়। তখন পুলিশ ইন্সপেক্টর বিধু তার টিমকে নিয়ে সেখানে হাজির হয়
ইন্সপেক্টর বিধু ডেড বডি পর্যবেক্ষণ করে বলে, দরজা যেহেতু ভেতর থেকে বন্ধ ছিল, নিশ্চিতভাবেই বলা যায় এটা সুইসাইড কেস। কিন্তু ব্যোমকেশ বলে এটা মোটেও সুইসাইড না, এটা একটা নৃশংস মার্ডার। ইন্সপেক্টর ব্যোমকেশের পরিচয় জানতে চায়। ব্যোমকেশ নিজেকে অতুল বলেই পরিচয় দেয় এবং জানায় গতকালই সে এই মেসে উঠেছেন। ইন্সপেক্টর তাচ্ছিল্য করে বলে, একদিন আগে মেসে উঠেই বুঝে গেলেন মেসে সুইসাইড হচ্ছে না, হচ্ছে মার্ডার। এরপর ইন্সপেক্টর জিজ্ঞেস করে, রুমের দরজা ভেতর থেকে বন্ধ, অশ্বিনীর হাতে ধারালো খুর এখনো আছে, তবুও কি দেখে আপনার মনে হলো যে এটা মার্ডার? ব্যোমকেশ বলে, খুনি হয়তো জানালা দিয়ে ঢুকে খুন করে জানালা দিয়েই পালিয়ে গেছে। ব্যোমকেশের যুক্তি শুনে ইন্সপেক্টর হাসতে শুরু করে। সে ডক্টরকে জিজ্ঞেস করে অশ্বিনীর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল কিনা। ডক্টর বলে, আমার তো এরকম কিছু জানা নেই, তবে কিছুদিন থেকে অশ্বিনী সবসময় খুব চিন্তিত থাকতো। কিছুদিন আগে ডায়াবেটিস ধরা পড়েছে, হতে পারে এটাই তার চিন্তার কারণ। বিয়ে শাদী কিচ্ছু করেনি, দুনিয়া আপন বলতে কেউ নেই, তাই একাকিত্বে ভুগত লোকটা। এসব শুনে ইন্সপেক্টর হেসে বলে, তাহলে তো কেস সলভ হয়েই গেল, ডিপ্রেশন থেকে সুইসাইড করেছে, পোস্টমর্টম রিপোর্ট আসলেও এটা প্রমাণ হয়ে যাবে। এই কথা বলে ইন্সপেক্টর ডেড বডি নিয়ে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর ব্যোমকেশ অশ্বিনীর ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে তাকিয়ে ভাবতে থাকে খুনি কিভাবে ঘরে ঢুকেছে। অজিত জিজ্ঞেস করে, তুমি কি শিওর এটা খুন? ব্যোমকেশ বলে, অবশ্যই, কাল রাতে আমি অশ্বিনীকে মাতাল অবস্থায় বাড়িতে ঢুকতে দেখেছি। একটা মাতাল লোক ঠান্ডা মাথায় নিজের ভেন কেটে ফেলেছে, এটা একদমই বিশ্বাসযোগ্য নয়। অজিত বলে, কিন্তু জানালা তো অনেক উঁচুতে, কোনো কার্নিশও নেই, খুনি জানালা দিয়ে ঢুকবে কিভাবে? ব্যোমকেশ কথা না বলে নিজের ভাবনার জগতে ডুবে যায়। এরই মাঝে ডক্টর অজিতকে ডেকে বলে, চেনা নেই জানা নেই একজন লোককে বাড়িতে তুললেন, আর রাতের মধ্যে কত বড় একটা অঘটন ঘটে গেল, একটু সাবধানে থাকবেন। তবে ডক্টরের কথার খুব একটা প্রভাব পড়ে না অজিতের মধ্যে। সে আবার ব্যোমকেশের কাছে ফিরে যায়। ব্যোমকেশ অজিতকে জিজ্ঞেস করে রাতে সন্দেহজনক কিছু দেখেছে কিনা। অজিত জানায় রাতে সে অশ্বিনী আর ঘনশ্যামকে ঝগড়া করতে দেখেছে। ব্যোমকেশের সন্দেহ হয় অশ্বিনীর খুনের সঙ্গে ঘনশ্যামের কোনো সম্পর্ক আছে। তাছাড়া অশ্বিনীর খুন হয়েছে খুরের আঘাতে, কিন্তু অশ্বিনীর ঘরে তো খুর থাকার কথা নয়, সে তো স্যালুনে শেভ করে। ব্যোমকেশ খুর দেখেছিল ঘনশ্যামের হাতে। ব্যোমকেশ ঘনশ্যামের সঙ্গে কথা বলার জন্য তার ঘরের দিকে যায়। ঠিক ওই মুহূর্তে ঘনশ্যাম পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ব্যোমকেশ তাকে হাতে নাতে ধরে ফেলেন। সে জিজ্ঞেস করে, পালাচ্ছেন কেন? ঘনশ্যাম বলে, আমি খুন করিনি, কিন্তু কাল রাতে আমাকে আর অশ্বিনীকে তর্কাতর্কি করতে দেখেছে অজিত। আমার মনে হচ্ছিল সন্দেহটা আমার দিকে যাবে, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, তাই পালাচ্ছিলাম। ব্যোমকেশ ঘনশ্যামকে সাবধান করে বলে, আপনি যদি সত্যি কোনো অপরাধ না করে থাকেন তাহলে গা ঢাকা দেওয়ার কোনো চেষ্টাই করবেন না, আর করলেও আপনাকে খুঁজে বের করতে পুলিশের কিন্তু খুব একটা সময় লাগবে না। এরপর ব্যোমকেশ কাজের লোক রাধের সঙ্গে কথা বলতে যায়। সে কৌশলে রাধেকে জিজ্ঞেস করে ডক্টর রাত জেগে কাজ করে কিনা। রাধে জানায় ডক্টর মাঝে মধ্যে রাত জেগে ওষুধ নিয়ে কাজ করে, ওষুধ বানায়, আবার কখনো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। ব্যোমকেশ আবার জিজ্ঞেস করে আশেপাশে কোথাও মাটি খোঁড়ার কাজ চলছে কিনা। রাধে জানায় সামনের গলিতেই পাইপের কাজ চলছে। ব্যোমকেশ ঘরে গিয়ে হিসেব মেলানোর চেষ্টা করে। অজিত যখন জিজ্ঞেস করে কি এত ভাবছো, ব্যোমকেশ জবাব না দিয়ে অজিতকে নিয়ে বেরিয়ে পড়ে। ব্যোমকেশ ওই জায়গাটা খুঁজে বের করে যেখানে পাইপের কাজ হচ্ছে। অজিত সেখানে আসার কারণ জানতে চায়। ব্যোমকেশ বলে, এখানে আশেপাশে কোথাও জুয়া খেলতে আসতো অশ্বিনী, তার জুতোর নিচে কাঁচা মাটি দেখেছি আমি। ব্যোমকেশের বুদ্ধি দেখে আরো একবার অবাক হয় অজিত। কথা বলতে বলতে ব্যোমকেশের নজরে পড়ে পাশেই একটা মদের বার। ব্যোমকেশ অনেকটা নিশ্চিত হয় এখানেই জুয়া খেলতে আসতো অশ্বিনী। ব্যোমকেশ অজিতকে নিয়ে নকল গোফদারি লাগিয়ে ছদ্মবেশ ধারণ করে আর তারপর ওই বারের ভেতরে চলে যায়। কেউ যাতে সন্দেহ না করে তাই ব্যোমকেশ সবার সঙ্গে বসে খেলতে শুরু করে। কথায় কথায় জুয়ার আসরের লোকেরা অশ্বিনীর কথা তোলে। ব্যোমকেশ বলে, আপনারা অশ্বিনীকে চেনেন? আমি তো ওর কাছে টাকা পাই। তখন বাকি লোকেরাও বলতে শুরু করে যে আমরাও টাকা পাই। একজন তো বলে বসে 1 সপ্তাহের মধ্যে টাকা না পেলে অশ্বিনের পিঠে চামড়া তুলে নেবে। তখন ব্যোমকেশ বলে, আপনাদের ইচ্ছে তো আর পূরণ হবে না, কাল রাতে অশ্বিনীর মার্ডার হয়েছে। সবাই তখন অনেক অবাক হয়। এরপর ব্যোমকেশ ওই মৃত ইনফরমারের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তাকে কেউ চেনে কিনা। সবাই এবার ব্যোমকেশকে পুলিশের লোক ভেবে ভয় পেয়ে যায়। এরই মাঝে অজিতের লাগানো নকল গোফটাও খুলে পড়ে। এতে সবার সন্দেহ আরও প্রবল হয়। তখন বারের সিকিউরিটিতে থাকা একজন পালোয়ান টাইপের লোক ব্যোমকেশ এবং অজিতকে ধরে ফেলে। এখানে ব্যোমকেশের সঙ্গে বারের লোকেদের অনেক মারামারি হয়। এতে অজিতও কিছুটা আহত হয়। তবে বেশি ক্ষতি হওয়ার আগেই ব্যোমকেশ অজিতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আজকের ঘটনায় অজিত বুঝে যায় তার সাথে থাকা অতুল নামের লোকটা কোনো সাধারণ মানুষ নয়। তাই অজিত ব্যোমকেশের কাছে তার আসল পরিচয় জানতে চায়। ব্যোমকেশ আর অজিতের কাছে নিজের পরিচয় গোপন রাখে না। সে জানিয়ে দেয় সে অজিত নয়,
সে আসলে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সীর আসল পরিচয় জানতে পেরে অজিত হতবাক হয়ে যায়। সে কল্পনাও করতে পারেনি এত বড় একজন ডিটেকটিভ তার সঙ্গে একই ঘরে থাকছে। অজিত এবার তুমি থেকে আপনি সম্বোধন করতে শুরু করে। অজিত জিজ্ঞেস করে, তা আপনি কোন সত্য উন্মোচন করতে এখানে এসেছেন? ব্যোমকেশ বলে, কমিশনার আমাকে ড্রাগস সিন্ডিকেটের ইনভেস্টিগেশন করার কথা বলেছিল। ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পারে ড্রাগস সিন্ডিকেটের একটা বড় অংশ অপারেট করা হচ্ছে এই এলাকা থেকে। কিছুদিন আগে এই বাড়ির বাইরে যে লোকটা খুন হয়েছিল সে ছিল মূলত পুলিশের ইনফর্মার। অর্থাৎ ব্যোমকেশ অজিতের রুমের জানালা দিয়ে প্রথম দিন যে ডেড বডির চিহ্ন আঁকার জায়গাটা দেখেছিল সেটা মূলত ওই পুলিশের ইনফর্মারের বডির চিহ্ন ছিল। সে যে পুলিশ ইনফর্মার ছিল এটা কমিশনার আর ব্যোমকেশ ছাড়া আর কেউই জানে না। ব্যোমকেশ আরও জানায় একটু আগে তারা যে জুয়ার আস্তানায় গিয়েছিল সেটা মূলত ড্রাগ পেডলারদের আস্তানা। পুলিশের ওই ইনফর্মার ছদ্মবেশে ওইখানে ড্রাগ সাপ্লাই করত, আর অশ্বিনীও নিয়মিত ওই জুয়ার আস্তানায় যেত। অজিত তাকে বলে, তার মানে এটা দাঁড়ায় অশ্বিনী এই ড্রাগ স্মাগলিং এর চক্রের সঙ্গে জড়িত। সে পুলিশ ইনফর্মারের ব্যাপারে জেনে গিয়েছিল এবং তাকে হত্যা করেছে। কিন্তু অশ্বিনীকে খুন করলো কে? ব্যোমকেশ অজিতের কথা জবাব না দিয়ে বলে, আজ জুয়ার আস্তানায় পুলিশ ছাড়া যাওয়া ঠিক হয়নি আমার। অশ্বিনীর মার্ডার কেসের ব্যাপারে ইন্সপেক্টর বিধুর উপর ভরসা করতে পারছি না আমি। এত রাতে তো কমিশনারের সঙ্গেও যোগাযোগ করার উপায় নেই। যা করার কাল সকালেই করতে হবে। কিন্তু পরের দিন সকাল হতেই ইন্সপেক্টর বিধু ঝামেলা বাঁধিয়ে ফেলে। সকালবেলা ব্যোমকেশ যখন কমিশনারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বের হচ্ছিল ঠিক সেই সময় ইন্সপেক্টর হাজির হয়। বিধু ব্যোমকেশকে বলে, আপনি ঠিকই বলেছিলেন, অশ্বিনী সুইসাইড করেনি, তাকে হত্যা করা হয়েছে, আর খুনটা করেছেন আপনি নিজেই। ব্যোমকেশ বলে, আমি যদি খুন করতাম তাহলে আমি কেন আপনাকে বলতে যাব যে অশ্বিনীর মার্ডার হয়েছে? সুইসাইড হিসেবেই তো চালিয়ে দিতে পারতাম। বিধু বলে, এটাই তো আপনার চাল। আপনি উল্টো কথা বলে আমাকে বিভ্রান্ত করেছেন যাতে আপনার ওপর আমাদের সন্দেহ না যায়। আপনি আসলে এই মেসে এসেছেন চুরির উদ্দেশ্যে। চুরি করার সময় হয়তো অশ্বিনী আপনাকে দেখে ফেলেছিল, তাই আপনি তাকে খুন করেছেন। ব্যোমকেশ তখন জিজ্ঞেস করে, ঠিক আছে, অশ্বিনীর হাতে যে খুরটা ছিল সেটা থেকে আপনি অশ্বিনী ছাড়া অন্য কোনো হাতের ছাপ পেয়েছেন? বিধু তখন বলে, আপনি কি আর এত বোকা যে গ্লাভস ছাড়া খুর ধরে খুন করবেন? থানায় চলুন, তারপর না হয় আপনাকে রিমান্ডে নিয়ে বের করব গ্লাভসগুলো কোথায় রেখেছেন। ব্যোমকেশ আর কথা না বাড়িয়ে ইন্সপেক্টরের সঙ্গে থানায় যেতে রাজি হয়। তবে যাওয়ার আগে সে ইন্সপেক্টরের চোখ ফাঁকি দিয়ে অজিতের হাতে একটা কার্ড দিয়ে যায়। ওই কার্ডে কারো একটা ফোন নাম্বার লেখা ছিল। থানায় যাওয়ার পর ইন্সপেক্টর ব্যোমকেশকে খুনের দায় স্বীকার করার জন্য ফোর্স করতে থাকে। ব্যোমকেশ বলে, আপনি আমার সঙ্গে যে আচরণ করছেন তার জন্য পরে কিন্তু আপনাকে অনেক লজ্জিত হতে হবে। এই কথা শুনে ইন্সপেক্টর বিধু অনেক রেগে যায় এবং কনস্টেবলকে বলে লাঠি নিয়ে আসতে। ঠিক তখনই কমিশনার থানায় এসে উপস্থিত হয়। সাথে এসেছে অজিত। আসলে ওই সময় ব্যোমকেশ অজিতের হাতে যে কার্ডটা দিয়েছিল সেটাতে কমিশনারেরই নাম্বার লেখা ছিল। কমিশনার বিধুকে জিজ্ঞেস করে, লাঠি দিয়ে কি করবেন? বিধু বলে, এই লোকটা একটা খতরনাক ক্রিমিনাল। ডক্টরের মেস বাড়িতে যে খুনটা হয়েছে সেটা এই লোকটা করেছে। কমিশনার বিধুকে বলে, আপনার আড়ালে লোকজন আপনাকে বিধু না বলে বুদ্ধু বলে। কথাটা ঠিকই বলে। আপনি যাকে ধরে এনেছেন সে কোনো খতরনাক ক্রিমিনাল নয়। এরপর কমিশনার ইন্সপেক্টরকে ব্যোমকেশ বক্সীর আসল পরিচয় জানায়। ইন্সপেক্টর তখন নিজের ভুল বুঝতে পারে। থানা থেকে বের হয়ে অজিত এবং ব্যোমকেশ আবার মেস বাড়িতে ফিরে যায়। রাতের বেলা ব্যোমকেশ ডক্টরের সঙ্গে দেখা করতে যায়। ডক্টর ব্যোমকেশকে বলে, আমি খুব সাধারণ একজন মানুষ, সামান্য একটা ডিসপেন্সারি চালাই। গত 2 দিনে যা কিছু ঘটেছে, পুলিশের চক্করে আমার মেস খালি হতে বসেছে, আর আপনি আসার পর থেকে এই অঘটনগুলো ঘটতে চলেছে। পুলিশ যেহেতু আপনাকে ছেড়ে দিয়েছে আমি ধরে নিচ্ছি আপনি নির্দোষ, কিন্তু এবার আপনি দয়া করে অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। ব্যোমকেশ বলে, আমি বুঝতে পারছি আমি এখানে থাকলে আপনার ব্যবসার ক্ষতি হবে, কিন্তু আমাকে আজ রাতটা থাকার সুযোগ দিন। কাল সকাল হলেই আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাব। ডক্টর কোনো আপত্তি করে না। এরপর ডক্টর ব্যোমকেশকে বলে, আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। এই শরীর নিয়ে আপনি মেস ছেড়ে যাবেন কিভাবে, আর নতুন বাড়িও বা খুঁজবেন কিভাবে? আমি বরং আপনাকে একটা ওষুধ দিচ্ছি, এটা খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন। ওই সময় অজিত বলে, আমারও মাথাটা খুব ব্যথা করছে, আমাকেও একটা ওষুধ দিন। ডক্টর তখন দুজনকেই ওষুধ দেয়। ব্যোমকেশ বলে, আমার ওষুধের প্রয়োজন নেই, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। ডক্টর বলে, এই অবস্থায় আপনাকে চলে যেতে বলতে হচ্ছে, এতে আমার অনেক খারাপ লাগছে। আমি অন্তত আপনাকে সুস্থ করে তারপর বিদায় করতে চাই। এরপর ওষুধ নিয়ে ব্যোমকেশ আর অজিত তার রুমে চলে যায়। অজিত রুমে ঢুকতে গিয়ে দেখে দরজাটা আগে থেকেই খোলা, আর দরজার লকেও কাজ করছে না। অজিত তখন চিন্তিত হয়ে পড়ে যে দরজার লকটা কিভাবে নষ্ট হলো। তখন ব্যোমকেশ বলে, বাদ দাও, আজ রাতটা না হয় আমাদের দরজা খোলাই থাক। এরপর ঘুমানোর আগে অজিত ডক্টরের দেওয়া ওই ওষুধটা খেতে চাইলে ব্যোমকেশ সেটা নিষেধ করে দেয়। বলে, ওষুধ পরে খাবে।
তার আগে আমার কিছু জরুরি কথা শোনো। ব্যোমকেশ অজিতকে কি জরুরি কথা বলেছে তা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, দুজনেই যখন ঘুমিয়ে পড়ে তখন গভীর রাতে গায়ে চাদর জড়িয়ে কেউ একজন ঘরের ভেতরে প্রবেশ করে। ব্যোমকেশ অজিতের ঘরের ফ্লোরে ঘুমায়, তাই চাদর মোড়ানো ব্যক্তি হাতে গ্লাভস পরে ছুরি দিয়ে ব্যোমকেশের উপর হামলা করতে চায়। তখনই ব্যোমকেশ আড়াল থেকে ঝাঁপিয়ে পড়ে লোকটার ওপর। আসলে ফ্লোরে চাদরে বালিশ ঢেকে রেখেছিল তারা, যাতে দেখে মনে হয় সেখানে কোনো মানুষ শুয়ে আছে। আর খুনি ভুলবশত বালিশকেই খুন করতে গিয়ে ধরা পড়ে যায়। ব্যোমকেশ আগে থেকেই জানতো রাতে তার উপর হামলা হবে, আর তাই সে আগে থেকেই সমস্ত প্ল্যান করে রেখেছিল এবং অজিতকে ওষুধ খেতে নিষেধ করেছিল। ব্যোমকেশ যখন চাদরে মোড়ানো ব্যক্তিকে ধরে ফেলে তখন আমরা দেখতে পাই এই ব্যক্তি আসলে অন্য কেউ নয়, বরং ডক্টর অনুকূল। ডক্টর ধরা পড়ার পর কোনো রকমে ব্যোমকেশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে শুরু করে, কিন্তু নিচেই অপেক্ষা করছিল ইন্সপেক্টর বিধু এবং তার টিম। ব্যোমকেশ আগে থেকেই তাদেরকে জানিয়ে রেখেছিল। ডক্টর পুলিশের হাতে ধরা পড়ে যায়, আর বিধু তখন ডক্টরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অনুকূলের মুখোশ উন্মোচন হওয়ার পর সবাই একেবারে হতবাক হয়ে যায়। কেউ কখনো কল্পনাও করতে পারেনি এরকম মহান একজন ডক্টর একটা ভয়ানক ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ব্যোমকেশ বিধুকে বলে ডক্টরের স্টোর রুম খুঁজলেই হিরোইনের খনি পেয়ে যাবেন। আমি প্রথম দিন যখন এই বাড়িতে এসেছি ডক্টরের কাঁচামালের বস্তায় একটা চিহ্ন দেখতে পেয়েছি। এই একই চিহ্ন আমি জুয়ার আস্তানার ড্রাগের প্যাকেটেও দেখেছি। আমার ধারণা ড্রাগ সাপ্লায়াররা রোগী সেজে ডক্টরের কাছে এসে ড্রাগ নিয়ে যায়, আর জুয়ার আস্তানা থেকে সেগুলো সারা দেশে সাপ্লাই হয়। এরপর ব্যোমকেশ পুলিশ ইনফরমারের খুনের রহস্যটাও উন্মোচন করে ফেলে। একদম শুরুতে আমরা যে ব্যক্তিকে খুন হতে দেখেছি সেই ছিল মূলত পুলিশের ইনফরমার, যে কিনা ড্রাগ সাপ্লায়ার সেজে ডক্টরের কাছে এসেছিল ড্রাগ কিনতে। কিন্তু ডক্টর তো বুদ্ধিমান ছিল, তাই সে তাকে চিনে ফেলে। আর ওই দিন ডক্টর পেছন থেকে পুলিশ ইনফরমারের উপর হামলা করে তাকে হত্যা করে। এই দৃশ্যটা অশ্বিনী তার ঘরের জানালা থেকে দেখে ফেলেছিল। তবে ডক্টর ছিল অশ্বিনীর একাকী জীবনের একমাত্র ভরসা, তাই সরাসরি পুলিশের কাছে না গিয়ে অশ্বিনী আগে ডক্টরের সঙ্গে কথা বলতে যায়। ব্যোমকেশ যেদিন প্রথমেই বাড়িতে এসেছিল মেঝেতে কান লাগিয়ে ডক্টর এবং অশ্বিনীর কথাই শুনছিল। অশ্বিনী ডক্টরকে বলেছিল, আমি চাই না আপনি কোনো বিপদে পড়ুন, তাই আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আপনি পাপ করেছেন। ডক্টর অশ্বিনীকে বলে, আপনি ভুল দেখেছেন। অতিরিক্ত মদ খেলে মানুষ এমন ভুলভাল দেখে যেটা সবসময় বাস্তব হয় না। অশ্বিনী বারবার নিশ্চিত হয়ে বলে সে ডক্টরকেই দেখেছে, এতে কোনো ভুল নেই। ডক্টর অশ্বিনীকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। সব শুনে অজিত বলে, তার মানে ওই রাতে ডক্টরই অশ্বিনীকে খুন করেছে? কিন্তু এত বয়স্ক একজন মানুষ এত ওপরে জানালা বেয়ে উঠলো কিভাবে? ব্যোমকেশ বলে, ডক্টর জানালা দিয়ে ঢোকেনি, অশ্বিনী নিজেই নিজের মৃত্যুকে ঘরে ঢুকিয়েছে। অশ্বিনীর যেহেতু ডায়াবেটিস আছে তাই তাকে ঘন ঘন বাথরুমে যেতে হয়। ডক্টর এটা ভালোভাবেই জানতো, তাই সে অশ্বিনীর রুমের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিল। এরপর অশ্বিনী বাথরুমে গেলে সেই সুযোগে ডক্টর তার রুমের ভেতরে ঢুকে পড়ে। এরপর অশ্বিনী ফিরে এলে ডক্টর তাকে পেছন থেকে ধরে খুর দিয়ে তার গলাটা কেটে ফেলে। যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায় অশ্বিনী। এরপর ডক্টর ওই খুরটা অশ্বিনীর হাতেই ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ইন্সপেক্টর তখন জিজ্ঞেস করে, তাহলে ডক্টর বের হওয়ার পর দরজাটা ভেতর থেকে বন্ধ করলো কে? অজিত বলে, দরজাটা অটো লক করা, বাইরে থেকে টান দিলেই ভেতর থেকে লক হয়ে যায়। এরপর ব্যোমকেশ বলে, ডক্টর চেয়েছিল পুরো ঘটনাটা সুইসাইড হিসেবে চালিয়ে দিতে। যেহেতু অশ্বিনী বেশিরভাগ সময় মাতাল অবস্থায় থাকে তাই মানুষের পক্ষে এটা বিশ্বাস করাটাও খুব একটা কঠিন ছিল না। কিন্তু ঝামেলাটা বাধায় ইন্সপেক্টর বিধু। সে ব্যোমকেশকে অ্যারেস্ট করার পর ব্যোমকেশের আসল পরিচয় ডক্টর অনুকূলও জেনে যায়। এই কারণে সে ব্যোমকেশকে হত্যা করার প্ল্যান বানায়। রাতের বেলা ডক্টর ব্যোমকেশ এবং অজিতকে যে ওষুধগুলো দিয়েছিল সেগুলো মূলত ঘুমের ওষুধ ছিল। ডক্টর ভেবেছিল ঘুমের ওষুধের প্রভাবে দুজন যখনই ঘুমিয়ে পড়বে ডক্টর তখন ব্যোমকেশকে হত্যা করে ফেলবে। কিন্তু ব্যোমকেশের চতুরতার কারণে ডক্টরের প্ল্যান একেবারে ফেল হয়ে যায়। যাই হোক, সমস্ত রহস্যের জট খোলার পর ইন্সপেক্টর ব্যোমকেশের কাছে ওই দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। সে না বুঝে এত বড় একজন ডিটেকটিভকে অপরাধী ভেবে রিমান্ডে নিয়েছিল। কেস তো সলভ হয়ে গেছে, তাই বিধু ব্যোমকেশের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এখন এখানকার কাজ তো শেষ হয়ে গেছে, তাই ব্যোমকেশকে এবার এখান থেকে ফিরে যেতে হবে। কিন্তু এই কিছুদিন অজিতের সঙ্গে থেকে অজিতের প্রতি একটা আলাদা মায়া তৈরি হয়েছে ব্যোমকেশের। তাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না ব্যোমকেশের, তাই ব্যোমকেশ অজিতকে সঙ্গে নিয়েই নিজের বাড়িতে ফিরে যায়। এরপর আমরা দেখতে পাই অজিত গল্পের আসরে গল্প শোনাচ্ছে। আসলে এতক্ষণ ধরে অজিত ব্যোমকেশের সঙ্গে তার অভিজ্ঞতার কথা শোনাচ্ছিল সবাইকে। অজিতের বর্ণনায় সেটাই দেখেছিলাম আমরা। গল্পের শেষে অজিতের একজন শ্রোতা অজিতকে বলে, এই অ্যাডভেঞ্চার তো শুধু আপনাদের দুজনের জন্য নয়, বছরখানেক আগে আপনাদের অ্যাডভেঞ্চারে আরো একজনের প্রবেশ হয়েছিল।
সেই গল্পটা শোনাবেন না? অজিত তখন তার লেখা বই থেকে সেই গল্পটা বের করে তাদের পড়ে শোনাতে থাকে। সিন এখান থেকে কয়েক বছর পিছিয়ে যায়, যেখানে একটা বাড়িতে সত্যবতী নামের এক মহিলাকে আমরা চা বানাতে দেখি। সত্যবতী তার মেশো করালির জন্য চা বানাচ্ছিল। সে চা বানিয়ে করালির ঘরে গিয়ে করালিকে তার টেবিলের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এই দৃশ্য দেখে সত্যবতী অনেক ভয় পেয়ে যায়। সে চায়ের কাপ রেখে করালিকে অনেক ডাকাডাকি করে, কিন্তু করালি ওঠে না, যার ফলে সে বুঝতে পারে করালি মারা গেছে। সত্যবতী এতে অনেক ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। এদিকে অজিত বাড়িতে মাংস রান্না করে ব্যোমকেশের সঙ্গে খেতে বসে। ব্যোমকেশ তার রান্না মাংস খেয়ে অনেক প্রশংসা করে। তখন বিধু ব্যোমকেশকে কল করে করালির খুনের ব্যাপারটা জানায় আর এখনই তাকে ডেকে পাঠায়। ব্যোমকেশও তাতে রাজি হয়ে যায়। তবে সে তার খাবারটা ছেড়ে না উঠে অজিতের সঙ্গে তার খাবারটা এনজয় করে। এরপর অজিতকে সাথে নিয়েই সে ইনভেস্টিগেশন করার জন্য করালির বাড়িতে যায়। সেখানে ব্যোমকেশ করালির বাড়িটা ঘুরে দেখে। বিধুকে বলে, এটা তো একদম সোজা কেস, পানির মতো পরিষ্কার, আমি সব জানতে পেরে গেছি। ব্যোমকেশ বলে, আপনি যখন আছেন তখন আমাদের এখানে থাকার প্রয়োজন নেই, কিন্তু তবুও যদি আমি কোনো কাজে লাগতে পারি আপনি আমাকে সব ঘটনা বলুন। এই লোকটা কে, যার জন্য স্বয়ং অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ছুটে আসতে হলো? বিধু বলে, করালি মুখার্জি বিরাট একজন কন্ট্রাক্টর। তার যেমন টাকা আছে তেমনি অনেক প্রতিপত্তিও আছে। এজন্যই হোম মিনিস্টার থেকে সরাসরি আমার ওপর প্রেশার। তবে আমি এই কেসটা 10 মিনিটেই সলভ করে নিয়েছি। বিধু সেখানে থাকা বাড়ির এক সার্ভেন্টকে জিজ্ঞেস করে, তুই বল, মতিলালকে বাড়ি থেকে কখন বের হতে দেখেছিস? ওই সার্ভেন্ট জানায় যে রাত 12টায় সে মতিলালকে বাড়ি থেকে বের হতে দেখেছে। ব্যোমকেশ বিধুকে জিজ্ঞেস করে, এই মতিলালটাকে আর কেনই বা সে খুন করেছে? বিধু তখন ব্যোমকেশকে বলে, যে কোনো একজনকে ঠিকঠাকভাবে জিজ্ঞাসাবাদ করলেই সবকিছু পরিষ্কার জানা যায়। বিধু এবার বলতে শুরু করে, করালিবাবু অনেক রাগী একজন মানুষ ছিলেন। কারো সঙ্গেই তার বনিবনা হতো না। তার স্ত্রী মারা গেছে, সে নিঃসন্তান, তবুও তার বাড়ি ভর্তি লোক। বাড়িতে তার 3 ভাগ্নে মতিলাল, মাখনলাল আর ফণিভূষণ এবং শালীর এক ছেলে সুকুমার আর তার মেয়ে সত্যবতী থাকে। তাদের সবাইকে করালিবাবু দত্তক নিয়েছিলেন। বড়জন মতিলাল মামার টাকায় জুয়া খেলতো আর নেশা করত। মাখনলাল নিজের ভাইয়ের দেখাদেখি কোকেন খায়, কিন্তু ছোট ভাই ফণিভূষণ একদম আলাদা, তার পোলিও আছে, এজন্য সে সবসময় নিজের মতো করে আলাদাই থাকে। করালির শালীর ছেলে সুকুমার মেডিকেলের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আর তার বোন সত্যবতী কলেজে পড়ে। সবার পরিচয় পর্ব শেষ হলে ব্যোমকেশ জিজ্ঞেস করে, সবকিছু তো বুঝলাম, তবে করালিকে হত্যা করার পেছনে মতিলালের মোটিভ কি? বিধু বলে, করালিবাবু নিজের সম্পত্তি উইল করতে চেয়েছিল। সে যখনই কারো ওপর খুশি হতো উইলে তখন সে তার নাম লিখে দিত, কিন্তু পরে সেটা ছিঁড়ে আবার নতুন জনের নাম লিখত। এভাবেই পর্যায়ক্রমে উইলে মতিলাল, মাখনলাল, ফণিভূষণ সবার নাম লেখা হয়। তবে শেষ উইলটা লেখা হয়েছিল সুকুমারের নামে, যেটা মতিলালের ভালো লাগেনি। এজন্য এটা নিয়ে পরশুদিন এই বাড়িতে অনেক বড় ঝামেলা লেগেছিল। এখানে পরশু রাতের ঘটনার সিন দেখানো হয়, যেখানে মতিলাল সুকুমারকে উইল লিখে দেওয়ার কারণে করালির সঙ্গে অনেক রাগারাগি করছিল। করালি রেগে গিয়ে তাকে বলে, আমি 1 টাকাও তোকে দেব না। আমি আমার সম্পত্তি কাকে দেব সেটা তোর মতো জুয়ারির থেকে শিখতে যাব না। তুই এই বংশের কলঙ্ক, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মতিলাল এখানে করালির সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েও যায়। সিন প্রেজেন্টে আসে। বিধু ব্যোমকেশকে বলে, এরপর মতিলাল রাত 12টার দিকে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় আর তার পরদিন করালিবাবুর লাশ পাওয়া যায়। ব্যোমকেশ জিজ্ঞেস করে যে খুনটা কিভাবে হয়েছিল। বিধু তখন তাকে করালির লাশের কাছে নিয়ে যায়। ব্যোমকেশ করালির লাশটা খুব ভালোভাবে চেক করে। বিধু তাকে বলে, দেখুন, মেরুদণ্ডের মাঝখানে মোটা সূচ ঢুকিয়ে চলে গেছে। ব্যোমকেশ করালির ঘাড় চেক করলে সেখানে একটা সূচ দেখতে পায়। সূচের সাথে একটা লাল সুতো লাগানো ছিল। ব্যোমকেশ করালিকে চেক করে বিধুকে বলে, আপনি কি একটা জিনিস চেক করেছেন? এই সুতোর আশেপাশে আরো 2টো সূচের দাগ আছে। বিধু আগে এটা খেয়াল করেনি। সে ব্যোমকেশকে বলে, এর মানে আততাই প্রথমে অসফল হয় আরো 2বার চেষ্টা করেছে। ব্যোমকেশ এরপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে করালির মুখ ভালোভাবে চেক করে বিধুকে বলে, নাকের আশেপাশে কিছু কালো দাগও রয়েছে। বিধু এই বিষয়টাও হালকাভাবে নেয় আর বলে, ঠান্ডার কারণে হয়তো নাক মুছেছে, এজন্যই এমন দাগ পড়েছে। এরপর ব্যোমকেশ মেঝেতে একটা দাগ দেখতে পেয়ে বিধুকে এই দাগের ব্যাপারে জিজ্ঞেস করে। বিধু বলে, সত্যবতী আজ সকালে চা নিয়ে এখানে এসেছিল। সে এখানে করালিকে মৃত অবস্থায় দেখে ভয় পেয়েছিল, যার কারণে তার হাতে থাকা চায়ের কাপ থেকে কিছু চা নিচে পড়ে গিয়েছিল। এটা সেই চায়েরই দাগ। ব্যোমকেশ এরপর করালির টেবিলে রাখা চিনি থেকে 1 চামচ চিনি মুখে দেয়। এরপর সে বিধুকে করালির বডি পোস্টমর্টমের জন্য পাঠাতে বলে। ব্যোমকেশ সত্যবতীর সঙ্গে কথা বলার জন্য তার ঘরে যায়। ব্যোমকেশ সত্যবতীর ঘরে সব কিছু ভালোভাবে দেখে। এরপর সে সত্যবতীকে জিজ্ঞেস করে,
মেসোমশাইয়ের চাতে প্রতিদিন কয় চামচ চিনি দেন? সত্যবতী বলে 3 চামচ। ব্যোমকেশ আবার জিজ্ঞেস করে, আজ কয় চামচ দিয়েছিলেন? সত্যবতী তখন চুপ করে যায়। ব্যোমকেশ তার বিছানার উপর একটা ফ্রেম করা কাপড় দেখতে পায়, যেটাতে সত্যবতী সুই সুতো দিয়ে ডিজাইন করেছিল, কিন্তু সেখানে সূচটা গায়েব ছিল। এটা দেখে ব্যোমকেশ সত্যবতীর সুই সুতার ওই বক্সটা দেখতে চায়। সত্যবতীও তখন তাকে ওই সুই সুতার বাক্সটা বের করে দেয়। ব্যোমকেশ সেখানে একটা সূচের প্যাকেট দেখে জিজ্ঞেস করে, এটাতে কয়টা সূচ থাকে? সত্যবতী জবাব দেয়, এখানে 5টা সূচ থাকে। তখন ব্যোমকেশ বলে, কিন্তু এখানে তো 4টা সূচ আছে, আর আপনার সেলাইয়ের ফ্রেমেও কোনো সূচ নেই, আর একটা কোথায় গেল? সত্যবতী তার কথা শুনে চুপ করে থাকে। ব্যোমকেশ সত্যবতীকে বলে, আপনার এই মিসিং সূচটা কোথায় আছে জানেন? এই সূচটা করালিবাবুর মেডুলা আর মেরুদণ্ডর ঘাড়ের ঠিক মাঝখানে গেঁথে আছে। এটা শুনে সত্যবতী অনেক অবাক হয়। সে ব্যোমকেশকে বলে, আপনি কি আমাকে সন্দেহ করছেন? এমন সময় বিধু হঠাৎ করে বলে ওঠে, তোমাকে কেন সন্দেহ করব? মতিলাল চুপি চুপি তোমার ঘরে ঢুকে সূচটা নিয়ে গিয়েছিল। ব্যোমকেশ সত্যবতীকে প্রশ্ন করে, মতিলাল কি আপনার ঘরে প্রায়ই আসতো? মানে সে কি এই সেলাইয়ের বাক্স কোথায় থাকে সেটা জানতো? সত্যবতী তখন না সূচক জবাব দেয়। বিধু ব্যোমকেশকে বলে, এতে জানার কি আছে, ঘরে ঢুকলেই তো দেখা যায়। কাল রাতে ঝগড়ার পর মতিলাল চুপি চুপি এসে এখান থেকে ওই সূচটা নিয়ে গেছে। বিষয়টা তো পানের মতো পরিষ্কার। বিধু ব্যোমকেশের জিজ্ঞাসাবাদের মাঝখানে বারবার কথা বলছিল, যার কারণে ব্যোমকেশ অনেক বিরক্ত হয়ে বিধুকে বলে, আপনি এক কথা কতবার বলবেন? এবার অন্য কিছু বলুন, না হলে তো পানে ঘোলা হয়ে যাবে। ব্যোমকেশ বুঝতে পেরেছিল যে এই কেসটা বিধু যতটা সহজভাবে নিচ্ছে, কেসটা ততটা সহজ নয়। এখানে অন্য কোনো গল্প নিশ্চয়ই আছে। তখনই সেখানে সুকুমারের এন্ট্রি হয়। ব্যোমকেশ এরপর সুকুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ঘরে নিয়ে যায়। সেখানে ব্যোমকেশ সুকুমারের মেডিকেল বইটা উল্টে পাল্টে দেখে আর সুকুমারকে বলে, আপনি তো মেডিকেল স্টুডেন্ট, আপনি অ্যানাটমিটা নিশ্চয়ই ভালোভাবে বোঝেন। সুকুমার বলে, ব্যোমকেশ বাবু, আপনি ঠিক কি ইঙ্গিত করছেন এটা কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু আমার অ্যানাটমির জ্ঞান মানুষের প্রাণ বাঁচাতে ব্যবহৃত হয়, খুন করার জন্য নয়। আর যার জন্য আমি আজ ডাক্তারি পড়তে পারছি, তাকে খুন করার কথা আমি ভাবতেও পারি না। ব্যোমকেশ জিজ্ঞেস করে যে কাল রাত 12টায় সুকুমার কোথায় ছিল? সুকুমার বলে, মেট্রো সিনেমা হলে ছিলাম। শো শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল। অজিত সুকুমারকে জিজ্ঞেস করে তার কাছে সিনেমা হলের টিকিটটা আছে কিনা। সুকুমার তখন তাদেরকে সেই টিকিটটা বের করে দেখায়। ব্যোমকেশ তাকে আবার জিজ্ঞেস করে যে করালির সঙ্গে তার শেষ কখন দেখা হয়েছিল। সুকুমার তখন ব্যোমকেশকে গতরাতের ঘটনা বলে। এখান থেকে সিন শিফট হয়ে যায় গতরাতের সিনে, যেখানে সুকুমার করালির রুমে গিয়ে তাকে বলে, আমি আপনার সঙ্গে উইল নিয়ে কথা বলতে এসেছিলাম। শুনেছি আপনি নতুন একটা ড্রাফট বানিয়েছেন যেখানে বাকিদের নাম নেই। করালি এটা শুনে বলে, মতিলাল নিশ্চয়ই তোমাকে এসব কথা বলেছেন। সুকুমার বলে, মতিলাল কিছুই বলেনি, কিন্তু এভাবে হঠাৎ করে সবাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে বাড়িতে অশান্তি হতে পারে। করালি একটা তাচ্ছিল্যের হাসি হেসে সুকুমারকে বলে, তুমি ডাক্তারি পড়েছ, যখন শরীরের কোনো অংশ পচে যায় তখন তোমরা যেমন সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দাও, তেমনি আমিও ওদেরকে কেটে বাদ দিয়ে দিয়েছি। সুকুমার বলে, কিন্তু ওরা তো আপনার নিজের লোক। করালি এতক্ষণ ঠান্ডা মেজাজে ছিল, কিন্তু সুকুমারের এই কথাতে হঠাৎ করেই সে রেগে গিয়ে বলে, ওরা আমার নিজের মানে? আমি তোমাকে আর তোমার বোনকে কি কখনো আলাদা চোখে দেখেছি? তুমি এতটা অকৃতজ্ঞ? আমারই ভুল হয়েছে, আমি আজই আমার উইল পাল্টাবো। করালি এরপর সুকুমারকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সিন প্রেজেন্টে আসে। এসব শুনে ব্যোমকেশ তাকে বলে, মেসোমশাইয়ের ঘর থেকে বের হয়ে সরাসরি সিনেমার টিকিট কাটতে চলে গেলে? সুকুমার জবাব দেয়, আমার অনেক মন খারাপ হয়েছিল, এজন্য আমি ফণিদার ঘরে কিছুক্ষণ বসেছিলাম। এরপর মন ভালো করার জন্য আমি সিনেমা দেখতে যাই। আমি ফণিদাকেও বলেছিলাম, কিন্তু সে যেতে রাজি হয়নি, যার কারণে আমি একাই গিয়েছিলাম। ব্যোমকেশ তখন ফণির কথা শুনে তার সাথে দেখা করতে চায়। সুকুমার তখন ব্যোমকেশকে ফণির ঘর দেখিয়ে দেয়। ব্যোমকেশ অজিতকে নিয়ে ফণিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার ঘরে চলে যায়। ফণি পোলিও রোগে আক্রান্ত ছিল, যার কারণে সে ঠিকঠাকভাবে হাঁটতেও পারত না। সে খোঁড়াতে খোঁড়াতে দরজা খোলে। ব্যোমকেশ ফণিকে জিজ্ঞেস করে, পুলিশ তো আপনার দাদাকে খুনের আসামি ভাবছে, এটা শুনেছেন? ফণি বলে, আমি নিশ্চিত দাদা খুন করেনি। সে অনেক পদরাগী হতে পারে, মাতাল হতে পারে, তার চরিত্রের দোষও থাকতে পারে, কিন্তু সে খুনি নয়। ব্যোমকেশ তাকে বলে, উইল থেকে বঞ্চিত হওয়ার রাগটা কি যথেষ্ট মোটিভ নয় বলছেন? ফণি জবাবে বলে, রাগ কম বেশি আমাদের 3 ভাইয়েরই আছে, তাই তাকে একা সন্দেহ করে কি লাভ? আমার যা যা বলার আমি কিছুক্ষণ আগেই পুলিশকে বলেছি, এখন আবার আপনি আমাকে কেন জিজ্ঞাসাবাদ করছেন? ব্যোমকেশ নিজের পরিচয় দিয়ে বলে, আমি পুলিশ নই, সত্যান্বেষী মাত্র। ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করে যে করালি তাদের মধ্যে সবচেয়ে কাকে বেশি স্নেহ করতেন। ফণি বলে, মামার মন বোঝা অনেক কঠিন ছিল, তবে মনে হয় সে সত্যবতীকেই বেশি স্নেহ করতেন। ব্যোমকেশ জিজ্ঞেস করে,
আর আপনাকে? ফণি মন ভার করে বলে, আমাকে কেউ স্নেহ করতো না। আমি সবার করুণার পাত্র। পায়ে চলতে পারি না, কাজ করতে পারি না। এই বইপত্র আর এই ঘরটাই আমার সঙ্গী। অজিত জিজ্ঞেস করে, শেষ উইলে সুকুমারের নাম আছে, এতে তো আপনার কোনো আপত্তি নেই? ফণি শান্ত গলায় না সূচক উত্তর দিয়ে বলে, আমার তো আপত্তি থাকার কথাও না। সুকুমার যোগ্য ছেলে, ওর মতো মানুষ হয় না। ব্যোমকেশ বলে, আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন? ফণি অনেক আপসেট হয়ে জবাব দেয়, সুকুমার যদি আশ্রয় দেয় তাহলে এখানেই থাকবো, না হলে পথে গিয়ে দাঁড়াতে হবে। ব্যোমকেশ ফণিকে জিজ্ঞেস করে যে গত রাত 12টায় সুকুমার কোথায় ছিল। ফণি তাকে বলে, সুকুমার তাকে বলে সিনেমা হলে গিয়েছিল। তখন মাখনলাল এসে ফণিকে বলে যে মতিলালকে পুলিশ ধরে নিয়ে এসেছে। এটা শুনে ফণি বিচলিত হয়ে খোঁড়াতে খোঁড়াতে ঘর থেকে বের হয়। তার সাথে ব্যোমকেশ আর অজিতও যায়। বিধু মতিলালকে বাড়িতে ধরে নিয়ে এসেই এই খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। মতিলাল তখন জানায় যে সে ডালিং নামের একটা মেয়ের সঙ্গে গত রাতে ছিল। সেই খুনটা করেনি, কিন্তু বিধু তার কথা বিশ্বাস করে না। সে তাকে সত্যটা স্বীকার করানোর চেষ্টা করছিল। তখন ব্যোমকেশ সেখানে এলে বিধু কনফিডেন্সের সঙ্গে তাকে বলে, এই হলো মতিলাল, আপনি চাইলে তাকে জেরা করতে পারেন। ব্যোমকেশ একজন কনস্টেবলকে জিজ্ঞেস করে যে মতিলালকে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে। কনস্টেবল জানায় হারকাটার একটা রেড লাইট এরিয়া থেকে তাকে তুলে আনা হয়েছে। ব্যোমকেশ মতিলালকে জিজ্ঞেস করে, বাড়ির সবাই বলছে আপনি প্রতিদিন ভোরের আগে বাড়ি ফিরে আসতেন, কিন্তু আজকে ফেরেননি কেন? পালানোর কোনো মতলব ছিল নাকি? মতিলাল বলে, আমি কেন পালাতে যাব? গত রাতে একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম, তাই ডালিমের কাছে বেহুশ হয়ে পড়েছিলাম। আমি এই খুন করিনি। কিন্তু পুলিশ মতিলালের কোনো কথা না শুনে তাকে জেলে ঢুকিয়ে দেয়। ব্যোমকেশ বিধুকে জিজ্ঞেস করে, সবার ঘর সার্চ করা হয়েছে কিনা? বিধু হেসে ব্যোমকেশকে বলে, করালি বাবু আর মতিলালের ঘর সার্চ করা হয়েছে। এখন তো খুনিকেও ধরে ফেলেছি, তাই আর কারো ঘর সার্চ করার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় আপনার এই কেসে জড়িয়ে কোনো লাভ হবে না। ব্যোমকেশও তাতে রাজি হয়ে যায় আর বিধুকে অভিনন্দন জানিয়ে চলে যায়। কিন্তু ব্যোমকেশের সন্দেহ ছিল অন্য কেউ খুন করেছে, তাই সে কোনোভাবে এই কেসটা ছেড়ে দেবে না। ব্যোমকেশ এজন্য বিধুকে না জানিয়েই অজিতকে সাথে নিয়ে নিজের গোয়েন্দাগিরি শুরু করে। ব্যোমকেশ বাড়ি গিয়ে তার খাতায় করালিবাবুর সমস্ত ঘটনা নোট করতে থাকে। এটা দেখে অজিত তাকে জিজ্ঞেস করে, কি করছো? তুমি কি সাহিত্য চর্চা শুরু করলে নাকি? ব্যোমকেশ তাকে বলে, ওই বাড়ির নকশাটা একবার ভেবে দেখো অজিত। করালিবাবুর ঘরের পাশে ছোট্ট একটা বারান্দা দিয়ে ফণির ঘর, তার পাশে মতিলালের ঘর, আর তার উল্টো পাশের বড় বারান্দা দিয়ে গিয়ে সত্যবতী আর সুকুমারের ঘর। বাড়ির মাঝখানে সিঁড়ি, করালি বাবুর ঘরের ঠিক নিচে আবার মতিলালের ঘর, আর তার পাশে বসার ঘর, যেখানে বিধুবাবু মতিলালকে জেরা করছিল, আর সুকুমারের ঘরের ঠিক নিচে সার্ভেন্ট থাকার জায়গা। অজিত এসব শুনে ব্যোমকেশকে জিজ্ঞেস করে, এই নকশা দেখে কি বোঝা যাবে আমি বুঝতে পারছি না। ব্যোমকেশ বলে, এখানে অনেক কিছু আছে, তবে সেটা বোঝার জন্য কল্পনা শক্তির প্রয়োজন। অজিত জিজ্ঞেস করে, তুমি কোন কল্পনা শক্তির সহায়তায় মতিলালকে সমস্ত রকম সন্দেহের তালিকার ঊর্ধ্বে মনে করছো? ওদিকে বিধুবাবু তো সব রকম প্রমাণ সাজিয়ে রেখেছে। ব্যোমকেশ তখন অজিতকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, বেদানা আর ডালিমের মধ্যে পার্থক্য কি? এই অদ্ভুত প্রশ্ন শুনে অজিত চুপ হয়ে যায়। ব্যোমকেশ তখন নিজেই জবাব দিয়ে দেয় যে এর মধ্যে কোনো পার্থক্য নেই। ব্যোমকেশ অজিতকে বলে, আজ সন্ধ্যায় রেডি থেকো, একটা দারুণ জায়গায় নিয়ে যাব। এরপর সন্ধ্যায় ব্যোমকেশ অজিতকে সেই রেড লাইট এরিয়াতে নিয়ে যায় যেখানে মতিলাল গত রাতে এসেছিল। সেখানে সে ডালিম নামের এক মহিলার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে মতিলাল কাল রাতে তার কাছে এসেছিল কিনা। ডালিম তখন সেটা স্বীকার করে। সে বলে যে মতিলাল গত রাতে তার কাছে এসেছিল আর সারা রাত তার সাথেই ছিল। এটা শুনে ব্যোমকেশ আরো কনফার্ম হয়ে যায় যে মতিলাল এই খুনটা করেনি। ব্যোমকেশ ডালিমকে বলে, পুলিশ মতিলালকে অ্যারেস্ট করেছে। তাদের ধারণা মতিলাল তার মামাকে খুন করেছে। খুনের কথা শুনে ডালিম ব্যোমকেশকে জানায় মতিলাল আর যাই হোক কাউকে খুন করতে পারে না। ব্যোমকেশ ডালিমকে বলে, এই জন্যই তো আপনার সাহায্য দরকার। আমি যদি আপনাকে পুলিশের কাছে নিয়ে যাই, আপনি কি সেখানে পুলিশকে বলতে পারবেন যে কাল মতিলাল সারা রাত আপনার সাথেই ছিল? ডালিম তখন মতিলালকে বাঁচানোর জন্য পুলিশের কাছে সাক্ষী দিতে রাজি হয়ে যায়। এরপর ব্যোমকেশ অজিতকে সাথে নিয়ে আবার বিধুর কাছে যায় এবং তাকে মতিলালের ব্যাপারে সবকিছু জানায়। সবকিছু শুনে বিধু হেসে ব্যোমকেশকে বলে, আপনি একটা মাতালের পক্ষে সাক্ষী খোঁজার জন্য সোজা রেড লাইট এরিয়াতে চলে গেলেন? ব্যোমকেশ বলে, হ্যাঁ, কারণ একজন মাতালের পক্ষে এত সূক্ষ্মভাবে সূচ ফুটিয়ে কাউকে খুন করা অসম্ভব। অজিত ব্যোমকেশকে জিজ্ঞেস করে, তাহলে খুনটা কে করলো, ফণি নাকি মাখনলাল? ব্যোমকেশ তখন বলে, কেন সত্যবতী নয় কেন? মার্ডার ওয়েপন তো তার কাছেই ছিল। বিধু জিজ্ঞেস করে, সত্যবতীর মোটিভ কি? ব্যোমকেশ বলে, শেষ উইলটা তার দাদা সুকুমারের নামে, এটাই কি যথেষ্ট মোটিভ নয়? বিধু বলে,
সত্যবতীকে দেখে তো মনেই হয় না যে সে খুনটা করতে পারে। এটা শুনে ব্যোমকেশ হেসে বিধুকে বলে, মুখ দেখেই যদি খুনিকে চেনা যেত তাহলে আমাদের না খেয়ে মরতে হতো। ব্যোমকেশ এবার তার মাথায় চলা সমস্ত কিছু বিধুকে খুলে বলে। ব্যোমকেশ বলে, করালিবাবুর নাকের আশেপাশে যে কালো দাগটা ছিল সেগুলো ছিল ক্লোরোফর্মের চিহ্ন। তাকে আগে বেহুশ করে তার ঘাড়ে 3 বার সূচ ফোটানো হয়েছে। প্রথম 2 বার সঠিক জায়গা খুঁজে পায়নি, কিন্তু তৃতীয়বার পেয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো খুনি সেখানেই সূচ গেঁথে রেখে দিয়ে চলে গেল কেন? সেটা বার করে নিলে তো কোনো প্রমাণ থাকতো না। মনে হতো সাধারণ একটা হার্ট অ্যাটাক। আমার মনে হয় খুনটা রাত 12টার দিকেই হয়েছে। এটা পোস্টমর্টম রিপোর্ট এলেই বোঝা যাবে। ব্যোমকেশ আগামীকাল বিধুকে ওই সবার বাড়ি সার্চ করার কথা বলে সেখান থেকে চলে যায়। বাড়ি যাওয়ার পথে অজিত ব্যোমকেশকে বলে, তুমি তো বিধুর সাজানো কেসটা একদমই ঘেঁটে দিলে। ব্যোমকেশ বলে, আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। সুকুমারের ঘরের একটা গ্রেস অ্যানাটমি নামের বইয়ের জায়গায় একটা লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। সেখানে লেখা আছে যে মেডুলা আর থার্ড সেভিকাল ভার্টিকালের মাঝে যদি কোনো কিছু ফুটিয়ে দেওয়া যায় তাহলে মানুষ তৎক্ষণাৎ মারা যায়। অজিত তখন বলে, তার মানে সুকুমারই খুনটা করেছে? ব্যোমকেশ বলে, মুশকিল হলো সুকুমারের ঘরের টেবিলে কোনো লাল পেন্সিল নেই। পরের দিন সকালে ব্যোমকেশ বিধুর কলের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর কল বেজে উঠলে ব্যোমকেশ দ্রুত কলটা রিসিভ করে। বিধু ব্যোমকেশকে জানায় যে সে সুকুমারের ঘরে তল্লাশি করে একটা ক্লোরোফর্মের বোতল আর নতুন উইলের কাগজ পেয়েছে। ব্যোমকেশ এরপর অজিতকে বলে, এখন নতুন উইল অনুযায়ী সমস্ত সম্পত্তি ফণীর নামে। বিধুবাবুর থিওরি বলছে সুকুমার এই কথা জানতে পেরেছিল, যার কারণে সে করালিবাবুকে খুন করে। এরপর ক্লোরোফর্মের বোতল আর উইল নিজের ঘরে লুকিয়ে রাখে। অজিত সব শুনে বলে, তাহলে তো শেষ পর্যন্ত সুকুমারই খুনটা করলো। ব্যোমকেশ বলে, তথ্য প্রমাণ তো তাই বলছে, কিন্তু সুকুমার কি এতটাই বোকা? একজন ডাক্তারের জন্য এই খুনটা করা অসম্ভব কিছু নয়। আর সত্যবতীর ঘর থেকে সূচ চুরি করাটাও তার জন্য অনেক সহজ। সবই বুঝলাম, কিন্তু লাল পেন্সিলের ব্যাপারটা তো বুঝলাম না। তখনই আবার ফোন বেজে ওঠে। ব্যোমকেশ কল অ্যাটেন্ড করার জন্য অজিতকে রেখে কোথাও বেরিয়ে যায়। অজিত এইসব কিছু জানার পরেও অনেক শকড হয়ে বসে থাকে। এদিকে ব্যোমকেশ একটা ক্যাফেতে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে সত্যবতী আসে। এখানে আমরা জানতে পারি যে সত্যবতী ব্যোমকেশকে কল করে এখানে ডেকেছে। সত্যবতী এসে ব্যোমকেশকে বলে, আমার দাদাকে বাঁচান, পুলিশ ওকে ফাঁসি দেবে। দাদা নির্দোষ। আমি মেসোমশাইয়ের কোনো সম্পত্তি চাই না, শুধু আমার দাদাকে বিপদ থেকে উদ্ধার করুন। ব্যোমকেশ তাকে বলে, দেখুন, আপনার দাদা যদি সত্যিই নির্দোষ হন তাহলে তার কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি, কিন্তু তার জন্য আপনাকে আমায় সব সত্যি কথা বলতে হবে। সত্যবতী বলে, আমি কিছু লুকাইনি, পুলিশকে আমি সব সত্যি বলেছি। ব্যোমকেশ তখন বলে, আপনি লুকিয়েছেন। আপনি করালিবাবুর ঘরে সেদিন রাতেই গিয়েছিলেন। ওনার মৃত্যুর খবরটা আপনি আগেই জানতেন। এরপর আপনি সকালে চা নিয়ে যাওয়ার অভিনয় করেন। আপনি সেদিন চায়ে চিনি দিতে ভুলে গিয়েছিলেন। চা মেঝেতে পড়েছিল। আপনার হাত যদি সত্যিই কাঁপতো তাহলে চায়ের কিছুটা অংশ প্লেটেও পড়তো, কিন্তু চায়ের প্লেট একদম শুকনো ছিল। এসব শুনে সত্যবতী বুঝতে পারে যে ব্যোমকেশ তার সব সত্যি ধরে ফেলেছে। সেদিন ব্যোমকেশের বর্ণনা অনুযায়ী সত্যবতী আগেই জানতো করালি মারা গেছে, তাই পরদিন সকালে সে চায়ের কাপ থেকে চা ইচ্ছে করেই ঢেলে ফেলে দিয়ে নাটক সাজিয়েছিল। সেখানে থাকা চায়ের কাপ চেক করেই ব্যোমকেশ সেটা ধরতে পেরেছিল। তো সে সত্যবতীকে বলে, এবার দয়া করে আপনি আমাকে সব সত্যি বলুন, না হলে আপনাকে সাহায্য করা আমার পক্ষে অসম্ভব। সত্যবতী এবার বাধ্য হয়েই সেই রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ব্যোমকেশকে বলতে শুরু করে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে শিফট হয় আর সেই রাতের সিন দেখানো হয়। সেই রাতে সত্যবতী নিজের ঘরে বসে সেলাই করছিল। তখন সুকুমার তাকে বলে, আমি সিনেমা হলে যাচ্ছি, ফিরতে অনেক রাত হবে। এরপর সত্যবতী ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ সুকুমারের ঘরে আওয়াজ পেয়ে সত্যবতী জেগে ওঠে। সে বুঝতে পারে সুকুমার বাড়ি ফিরে এসেছে। সত্যবতী সুকুমারের জন্য খাবার রেডি করার জন্য ঘর থেকে বের হলে সুকুমারকে সে করালির ঘরে ঢুকতে দেখে। সত্যবতী এতে তেমন পাত্তা না দিয়ে কিচেনে চলে যায়, কিন্তু সে রান্নাঘর থেকে সুকুমারের রুমে গিয়ে দেখে সুকুমার তার ঘরে নেই। সত্যবতী ভাবে সুকুমার হয়তো করালির ঘরে আছে, এজন্য সে সুকুমারকে ডাকতে করালির ঘরে যায়। আর সেখানে গিয়ে সে করালিকে মৃত অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে সত্যবতী অনেক ভয় পেয়ে যায়। সিন এবার প্রেজেন্টে আসে। ব্যোমকেশ সত্যবতীকে বলে, আপনি ডেড বডি দেখার পরেও পরদিন সকালে তাকে চা দেওয়ার নাটক করেছেন। সত্যবতী বলে, আমি এসব আমার দাদার জন্য করেছি। পুলিশ দাদাকে খুনের দায়ে অ্যারেস্ট করুক এটা আমি চাইনি। আপনি বিশ্বাস করুন, আমি নিজের চোখে দাদাকে মেসোমশাইয়ের ঘরে ঢুকতে দেখেছি, কিন্তু আমার মন বলছে দাদা এই খুনটা করতে পারে না। ব্যোমকেশ সত্যবতীকে জিজ্ঞেস করে, আপনি কি শিওর যে ওটা আপনার দাদাই ছিল? সত্যবতী তাকে বলে, হ্যাঁ, তার গায়ে আমার দাদারই চাদর ছিল। আমি জানি আমি যা বলছি তাতে প্রমাণ হয় যে আমার দাদাই খুনটা করেছে, কিন্তু খুন করার মতো নিষ্ঠুরতা আমার দাদার মধ্যে নেই। নিশ্চয়ই এখানে অন্য কিছু হয়েছে।
অথবা আমার কোনো ভুল হয়েছে। দাদাকে কেউ ফাঁসাতে চাইছে না তো? ব্যোমকেশ সত্যবতীকে বলে, আপনি এখন বাড়ি যান, আমি কাল আপনাদের বাড়িতে আসব। সত্যবতী অনেক আপসেট হয়ে বারবার ব্যোমকেশকে বলে যে তার দাদার কিছু হবে না তো। ব্যোমকেশ তাকে আজ বাড়ি গিয়ে রেস্ট করতে বলে। সত্যবতী এরপর বাড়ি চলে যায়। ওদিকে অজিত বাড়িতে বসে মন দিয়ে ব্যোমকেশকে নিয়ে তার সাহিত্য লিখছিল। ব্যোমকেশ বাড়িতে এসে অজিতকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যায়। সিনেমা দেখে বের হওয়ার সময় ব্যোমকেশ পাশের চায়ের দোকানে করালির বাড়ির সে সার্ভেন্টকে দেখতে পেয়ে তার কাছে যায়। তাকে দেখে ওই সার্ভেন্ট কিছুটা ভয় পেয়ে যায়। ব্যোমকেশ তাকে বলে, ভয় পেও না, আমার একটা প্রশ্ন ছিল, ওই রাতে মতিলাল ছাড়া আর কাউকে কি বাড়িতে ঢুকতে দেখেছো? ওই সার্ভেন্ট তাকে জানায় যে 12টার দিকে সুকুমার এসেছিল। এরপর মতিলাল বাইরে চলে যায়। পরদিন ব্যোমকেশ করালির বাড়িতে যায়। সেখানে বিধুও ছিল। বিধু নিজে ক্রেডিট নেওয়ার জন্য ব্যোমকেশকে বলে, সুকুমারই যে খুনটা করেছে এটা আমি আগেই ধরে ফেলেছিলাম। তার কথা শুনে একজন কনস্টেবল হেসে ফেলে। ব্যোমকেশ বিধুকে ওই নতুন উইলটা দেখাতে বলে। বিধু ব্যোমকেশকে ওই উইলের কপি দিলে এবার ব্যোমকেশ ভালোভাবে উইলটা চেক করে। এরপর সে বলে, সবকিছুই মিলে যাচ্ছে, কিন্তু সুকুমারই যদি উইলটা চুরি করে থাকে তাহলে সেটা কেন ছিঁড়ে ফেললো না? বিধু বলে, সে তো আর পেশাদার খুনি নয়, এজন্য হয়তো ছিঁড়তে ভুলে গেছে। ব্যোমকেশ আর বিধু সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের ঠিক পেছনেই একটা জানালা ছিল। ওই জানালা ফাঁকা করে কেউ আড়াল থেকে তাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ব্যোমকেশ সেটা খেয়াল করে ওই জানালাটা খুলে ফেললে সেখান থেকে মাখনলাল বেরিয়ে আসে। ব্যোমকেশ মাখনলালকে পুলিশের হাতে দিয়ে দেয়। ব্যোমকেশ এরপর ফণির ঘরে গিয়ে তাকে বলে, আপনি শুনলে খুশি হবেন যে মতিলালকে পুলিশ ছেড়ে দিয়েছে। ফণি বলে, হ্যাঁ, সুকুমারকে গ্রেফতার করা হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই কাজটা ও করতে পারে। ব্যোমকেশ বলে, শুধু তাই নয়, তার ঘরে নতুন একটা উইলও পাওয়া গেছে। সেই উইল অনুযায়ী করালিবাবুর সমস্ত সম্পত্তি এখন আপনার। ফণি আপসেট হয়ে বলে, সেটাও শুনেছি, মারা যাওয়ার আগে সব আমার নামে লিখে দিয়ে গেছে। এটা জেনেও আমি খুশি হতে পারছি না। ব্যোমকেশ ফণির ঘরে থাকা বইগুলো উল্টে পাল্টে দেখছিল। ব্যোমকেশ ফণিকে জিজ্ঞেস করে, আপনি নিশ্চয়ই বই পড়তে অনেক ভালোবাসেন? ফণি বলে, বইপত্র আর এই ঘরটাই তো আমার সব। একমাত্র সুকুমারই প্রায় সন্ধেবেলা এখানে আসতো, সেই কিনা শেষমেশ খুনটা করলো। ব্যোমকেশ বলে, খুন সাধারণত দুই ধরনের হয়, এক হলো রাগের মাথায় খুন, আর একটা হলো পরিকল্পিত খুন। পরিকল্পনা করে যারা খুন করে তাদেরকে ধরা অনেক কঠিন। যাদের বুদ্ধি আছে তারাই পরিকল্পনা করে খুন করে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি যখন পরিকল্পনা করে বোকা সাজে তখন লাগে খটকা। এই কেসে খুনি বোকা নাকি বুদ্ধিমান মাঝে মধ্যে গুলিয়ে যায়। একদিকে যার তুখোর ডাক্তারি জ্ঞান, হিউম্যান অ্যানাটমি খুব ভালো করে জানে, সে মারাত্মক পরিকল্পনা করে খুনটা করেছে। তার মধ্যে আবার সে খুন করে মার্ডার ওয়েপেন ভিকটিমের কাছেই রেখে চলে গেছে। এমনকি সেটা সে চুরিও করেছে নিজের বোনের ঘর থেকে, আর সমস্ত প্রমাণ সে নিজের ঘরেই রেখে দিয়েছে। সুকুমার বাবু কি এতটাই বোকা যে সমস্ত প্রমাণ সে নিজের ঘরেই সাজিয়ে রাখবে? এসব শুনে ফণি বলে, ব্যোমকেশ বাবু, বুদ্ধিমানরা কি কখনো ভুল করে না? ব্যোমকেশ বলে, হ্যাঁ করে, তারাও ভুল করে। এখানে খুনি একটা নয়, বরং 3টে ভুল করেছে। প্রথম ভুল হলো গ্রেস অ্যানাটমিতে লাল পেন্সিলের দাগ। এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর সেই রাতের সিন দেখানো হয়। আমরা দেখি সুকুমারের গ্রেস অ্যানাটমির বইটা ফণির কাছে ছিল। সেই রাতে সুকুমার ওই বইটা চাইলে ফণি তাকে জানায় যে তার বইটা পড়া একটু বাকি আছে, এটা শেষ করেই সে তাকে ফেরত দিয়ে দেবে। এরপর ফণি তাকে সিনেমা হলে পাঠিয়ে দেয়। সিন প্রেজেন্টে আসে। ব্যোমকেশ ফণিকে বলে, দ্বিতীয় ভুলটা হলো উইল লোকাতে গিয়ে ভুল করে বক্সে শব্দ করে ফেলা, আর তৃতীয় ভুলটা হলো আইন ঠিকভাবে না জানা। আইনের কথা শুনে ফণি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের আইন? ব্যোমকেশ তখন ফণিকে বলে, টাইপ করা উইলে সাক্ষীর সাইন না থাকলে সেই উইলের কোনো মূল্য নেই। ওই উইল দিয়ে আপনি 1 টাকাও পাবেন না। এরপর ব্যোমকেশ ফণির বিছানায় থাকা একটা বই হাতে নেয়, আর সেটার ভেতর থেকে বেরিয়ে আসে সেই লাল পেন্সিল, যেটা সূত্র ব্যোমকেশ মেলাতে পারছিল না। লাল পেন্সিলটা পেয়ে ব্যোমকেশের কাছে কেসটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। আসলে করালিকে সুকুমার নয়, বরং ফণি খুন করেছিল। ফণি তাকে খুন করে উইলটা নিজের নামে লিখিয়ে নেয়, কিন্তু তার তো আইন সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না, তাই উইলে সে কোনো রকম সাক্ষীর সই রাখে না, যার কারণে এখানে একটা বড় ভুল হয়ে যায়। ব্যোমকেশ দ্বিতীয়বার বিধুর কাছ থেকে ওই উইলটা নিয়ে চেক করার পর ফাইনালি এই বিষয়টা ধরতে পারে। এসব শোনার পর ফণি আফসোস করে বলে, অনেক বড় লস হয়ে গেল। ব্যোমকেশ তাকে বলে, লস তো বটেই, যার জন্য করালিবাবুকে খুন করলেন তাতে তো একেবারেই ব্যর্থ হয়ে গেলেন। ফণি এতে অনেক আপসেট হয়ে যায়, আর ব্যোমকেশকে বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে একটু সময় দিন। ব্যোমকেশ তাকে বলে, আপনাকে 8 ঘন্টা সময় দিলাম, আপনি কনফেশনের জন্য রেডি থাকুন। এটা বলে ব্যোমকেশ ফণির ঘর থেকে বের হয়ে যায়। ব্যোমকেশের এমন বুদ্ধিমত্তার সঙ্গে কেস লড়া দেখে অজিত তার ফ্যান হয়ে যায়। ব্যোমকেশ এরপর সত্যবতীর ঘরে যায়,
আর তাকে বলে, করালি বাবুর ঘাড়ে 3টা সূচের আঘাত দেখেই আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ডক্টরের কাজ হতে পারে না। আপনার বক্সের সূচ দিয়ে মার্ডার করে সেখানেই ফেলে রেখে আসা আর গ্রেস অ্যানাটমিতে লাল পেন্সিলের দাগ দেওয়া, এসব দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে সুকুমার খুনি নয়। সত্যবতী জিজ্ঞেস করে, খুনটা তাহলে ফণিদা করেছে? ব্যোমকেশ এবার সত্যবতীকে ফণির খুন করার মোটিভ বলে। ব্যোমকেশ বলে, ছোটবেলা থেকেই ফণি অন্যের করুণার পাত্র ছিল, যা সে কখনোই মেনে নিতে পারেনি। করালিবাবু যখন সুকুমারের ওপর রাগ করে তখন সে আন্দাজ করে যে এবার হয়তো উইলে তার নাম আসার পালা। করালি যদি রেগে তাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে তাকে রাস্তায় ভিক্ষে করে খেতে হবে। আর ফণি জানতো করালিবাবু সুকুমারের নামে উইলটা বাদ দিয়ে দেবে। মাখনলাল, মতিলাল, সুকুমারের পর এবার তার নাম আসার কথা ছিল। এখন এই উইল তৈরি করার পর যদি করালিবাবুর মৃত্যু হয় তাহলে এই সমস্ত সম্পত্তির মালিক সে হবে। কিন্তু করালিবাবুকে শুধু খুন করলেই তো কাজ হবে না, তার অপরাধের দায়ও তো কারো ঘরে চাপাতে হবে। তাই সে সুকুমারের উপর খুনের দায় চাপানোর প্ল্যান করে। এজন্য সুকুমার সিনেমা হলে গেলে ফণি মাখনলালকে দিয়ে ক্লোরোফর্ম আনতে পাঠায়। মাখনলাল হয়তো খুনের ব্যাপারটা কিছুই জানতো না, কিন্তু শুধু ক্লোরোফর্ম দিয়ে তো আর হবে না। ঘটনাক্রমে সুকুমার সেই রাতে ফণির ঘরে নিজের চাদরটা ফেলে গিয়েছিল। ফণি সুকুমারের চাদর গায়ে জড়িয়ে সুকুমারের ঘরে যায়। সেখানে ফণি প্রথমে গ্রেস অ্যানাটমিতে লাল পেন্সিল দিয়ে দাগ দেয়। এরপর ওই বই সুকুমারের ঘরে রেখে দেয়। সেই সাথে ক্লোরোফর্মের বোতলটাও বক্সে লুকিয়ে রাখে। আর সেই বক্সের শব্দেই আপনার ঘুম ভেঙে যায়। আপনি ঘর থেকে বের হলে এরপর আপনি যখন ঘর থেকে বের হন তখন ফণিভূষণকে করালিবাবুর ঘরে ঢুকতে দেখেন। তার গায়ে সুকুমারের চাদর থাকে, আপনি তাকে সুকুমারই ভেবে বসেন। ফণি করালির ঘরে গিয়ে প্রথমে তাকে ক্লোরোফর্ম দিয়ে অবচেতন করে। এরপর সে টেবিলে রাখা উইলটার দিকে তাকিয়ে দেখে তার ধারণাই সঠিক, করালিবাবু উইলটা ফণিভূষণের নামেই করে দিয়েছিল। আমার ধারণা ফণি প্রথমে মার্ডার ওয়েপন হিসেবে আপনার সুচ ব্যবহার করার কথা ভাবেনি। করালিবাবুর ঘর থেকে বের হয়ে যখন দেখে আপনি ঘরে নেই, সেই সুযোগে আপনার ঘর থেকেও সুচটা চুরি করে নিয়ে আবার করালির ঘরে আসেন, যাতে সুকুমারের উপর সন্দেহটা আরও গাঢ় হয়। ফণি এরপর সেই সুচ দিয়ে প্রথমে 2বার চেষ্টা করলেও সঠিক জায়গাটা খুঁজে পায় না, কিন্তু 3য়বার চেষ্টা করে সে সফল হয়। এরপর করালিবাবুকে খুন করে সে ওই উইলটা সুকুমারের কাছে লুকিয়ে রেখে আসে। ফণির এই পরিকল্পিত খুনের বর্ণনা শুনেই সত্যবতী কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে ব্যোমকেশকে জিজ্ঞেস করে যে সুকুমার ছাড়া পাবে কিনা। ব্যোমকেশ বলে, আইরনিক্যালি তো এখন সবকিছু ফণিভূষণের হাতে, কারণ সুকুমারের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। ফণি কনফেশন না করলে সুকুমারের ছাড়া পাওয়া খুব মুশকিল। তখনই হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ হয়। আওয়াজ শুনে ব্যোমকেশ ছুটে বাইরে এসে দেখে ফণি উপর থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। ব্যোমকেশ এটা দেখে বলে, ভুল হয়ে গেল, আমার ফণিকে ঘরে একা রেখে আসাটা উচিত হয়নি। ফণির হাতে একটা নোট ছিল যেটাতে সেই খুনের কনফেশন লিখেছিল। ব্যোমকেশ সেটা তার হাত থেকে নিয়ে বিধুর হাতে দেয়। এরপর বিধু সুকুমারকে ছেড়ে দেয়। ব্যোমকেশের বুদ্ধি আর তার প্রচেষ্টায় অবশেষে এই মামলা সলভ হয়ে যায়। সিরিজের একদম শেষের দিকে আমরা সত্যবতীকে অজিতের বাড়িতে দেখতে পাই। ব্যোমকেশ সত্যবতীকে বাড়িতে ইনভাইট করেছিল। সে আজ সবার জন্য নিজ হাতে মাংস রান্না করে। এতদিনে অজিতেরও তাকে নিয়ে বইটা লেখা শেষ হয়ে গিয়েছিল। অজিত তার বইয়ের একটা কপি এনে ব্যোমকেশকে দেয়। ব্যোমকেশ বইটা হাতে নিয়ে দেখছিল, তখনই হাবুল নামের একটা ছেলে কাঁদতে কাঁদতে ব্যোমকেশের কাছে আসে। হাবুল তার বোনের কেস নিয়ে ব্যোমকেশের কাছে এসেছিল। করালির কেসটা শেষ হতে না হতেই ব্যোমকেশের কাছে আরও একটা নতুন কেস চলে আসে, আর শুরু হয় তার নতুন যাত্রা। তবে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।